ধরে নেওয়া হয় বাংলাদেশে প্রায় এক যুগে কিডনি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আগে আমরা 2 কোটির কথা বলতাম, এখন আমরা 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি বলে ফেলছি। এই বিপুল সংখ্যক রোগীর জীবনে রোজা আসে, রমজান পালন করতে হয় তাদের, কিন্তু তারা কিভাবে পালন করবেন, কি খাবেন, কিভাবে চলবেন, ডায়ালিসিস নিতে পারবেন কি পারবেন না, এই নানা বিষয়ে আমাদের আলোচনা। মাসব্যাপী আমাদের অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য। আজকের বিষয়ে আমরা দিয়েছি রোজা ও কিডনি রোগ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন নেফ্রোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফেরদৌস কামাল ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি, মাসব্যাপী অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। স্যার, এই যে আমরা বিপুল সংখ্যক রোগীর কথা বলছি, এত রোগী তো একটা ইন্ডিভিজুয়াল রোগে সম্ভবত বাংলাদেশে কম আছে। এই এত বিপুল সংখ্যক রোগীদের মধ্যে একেবারে রোজা রাখতে পারবেন না এরকম কি কোনো গ্রুপ আছে যারা খুবই ভালনারেবল অবস্থায় আছে, কিডনি বিকল হয়ে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে কিডনি রোগীর সংখ্যা তো বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে গত এক দশকে, বিশেষ করে এটার সংখ্যা যেটা বলেন 2.5 থেকে 3 কোটি, আগে 2 কোটি ছিল, এখন 2.5, 3, 3.5 বলে। এর কারণগুলো তো বেসিক, যে আমাদের লাইফস্টাইল যে চেঞ্জ আসছে, তার সাথে সাথে আমাদের ডিজিজ প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই রোগগুলা অনেকাংশে বেড়ে গিয়েছে। আর কিডনি রোগীর সংখ্যা ডায়াবেটিসের সাথে অলমোস্ট 50% রিলেটেড। আদার 50% ও অন্যান্য ডিজিজগুলো, হাইপারটেনশন, নেফ্রাইটিস, কিডনির অন্যান্য যে স্টোন ডিজিজগুলো আছে, এগুলোর সাথে রিলেটেড। যেহেতু রোজা একটা ফরজ কাজ, আমাদের মুসলিম অধ্যুষিত একটা দেশ, যেহেতু 90% মুসলিম, তো এটা একটা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আসলে কিডনি রোগীরা, এই যে বিশাল সংখ্যক কিডনি রোগী আছে, এরা কি রোজা করতে পারবেন? এই প্রশ্নটা সবাই করে। কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে কিডনি রোগীর দুটা ধরন, মেইনলি দুটা স্ট্রিম আছে। একটা হচ্ছে ধীর গতিতে কিডনি ফেলিওর, যেটাকে আমরা সিকেডি বলি, আরটা হলো হঠাৎ কিডনি বিকল হওয়া, যেটাকে আমরা বলি AKI। তো দুটো যদি ধরন বলি, AKI-এর ক্ষেত্রে রোজা রাখাটা একেবারেই পসিবল না, কারণ এটা হচ্ছে হঠাৎ করে হয়, কিডনিটা একেবারে বিকল হয়ে যায়, আবার এটা ইমার্জেন্সি সিচুয়েশন, এই ক্ষেত্রে করা যাবে না। কিন্তু সিকেডি যেটা আমরা বলি, ক্রনিক কিডনি ডিজিজ, যেটা ধীর গতিতে কিডনি বিকল হয়, সেক্ষেত্রে আমরা একেবারেই বলে দিতে পারি না যে কেউ রোজা রাখতে পারবে না। রোজা রাখতে পারবেন, মোদ্দা কথা বলা যায় মোটামুটি একটা পার্সেন্টেজ অফ সিকেডি রোগী রোজা রাখতে পারবেন। বিশেষ করে সিকেডির কতগুলো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5 পর্যন্ত আছে। 1, 2, 3 পর্যন্ত আমরা বলতে পারি যে স্বাচ্ছন্দ্যে ওনারা রোজা করতে পারবেন। 4, 5-এ গিয়ে আমাদেরকে কিছু কনসিডারেশন আনতে হবে যে উনি রোজা করতে পারবেন না পারবেন না। কিন্তু স্যার, যাদের ডায়ালাইসিস প্রয়োজন তারা তো 4, 5-এ আছেন। তারা 4, 5-এ আছে। কিন্তু ডায়ালাইসিস রেখে কি আসলে রোজা রাখা যায় কিনা? হ্যাঁ, এটা নিয়ে বিশাল একটা বিতর্ক আছে। অনেকেই বলেন যে রোজা রাখা যাবে, অনেকে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর কি। যেমন উনি আসলে ডায়ালিসিস করে কেমন সুস্থতা ফিল করেন, উনি নিজের কাজগুলো নিজে করতে পারেন কিনা, ওনার অফিসিয়াল ওয়ার্কগুলো করতে পারেন কিনা, আদার কোনো কোমরবিডিটিস মানে ডিজিজ যেগুলো আমরা বলি, যেমন হার্টের রোগ, শ্বাসকষ্টের রোগ, এগুলো আছে কিনা দেখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো, উনি কত ফ্রিকোয়েন্সিতে ওনার ওষুধগুলো নিচ্ছেন, অর্থাৎ কি 8 ঘন্টা পর পর নিচ্ছেন না 6 ঘন্টা পর পর নিচ্ছেন, তাই না? 8 ঘন্টাটাকে হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবো, কিন্তু 6 ঘন্টা যেটা ওষুধ খেতে হয় তার ক্ষেত্রে তো এটা সম্ভব না। কিন্তু স্যার, কেউ যদি সুস্থ থাকে, সন্ধ্যার পরে যদি ডায়ালাইসিস নেয়, তাহলে কি দিনে রোজা সে রাখতে পারে কিনা? সেটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, সবার ক্ষেত্রে সম্ভব না। আমি বললাম যে ওভারঅলি কিডনি রোগীদের তো আসলে পানি শূন্যতার বিষয়টি আসলে সবথেকে বেশি অ্যালার্মিং একটি বিষয়। মানে পানির প্রয়োজনীয়তা আসলে থাকে, যদিও ট্রান্সপ্লান্ট রোগীদের গল্প একরকম, ডায়ালিসিস রোগীদের গল্প আসলে আরেক রকম। তারপরেও মানে এই প্রয়োজনীয়তাটা কত বেশি, এটা আসলে রোজার পরের যে সময়, ইফতার থেকে সাহারি পর্যন্ত, মানে কোন অর্ডারে চললে এটি মোটামুটি ব্যালেন্স রাখা সম্ভব? আচ্ছা, এখন ওই যে বললাম কিডনি রোগের স্টেজের উপর নির্ভর করে। স্টেজ 1, 2, 3 এটা আমরা নর্মাল প্যাটার্নে যেরকম কোনো সমস্যা নেই, ফ্লুইড ইনটেক করি এবং করি, সেরকম করতে পারি, সে মেনটেন করে নিয়ে চলবে। কিন্তু 4, 5-এ গিয়ে কিছু ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয় আমাদেরকে। অনেকের হয়তো পা ফুলে যায়, পানি বেশি খেলে পর শ্বাসকষ্ট হয়, তো সেই ক্ষেত্রে ফ্লুইডটা তাকে নিয়ম মাফিক খেতে হবে। অর্থাৎ যে পরিমাণ ফ্লুইড খেলে তার
শ্বাসকষ্ট হয় না বা পা ফুলে যায় না, ততটুকু ফ্লুইড সে নিতে পারবে, মানে পানির পরিমাণ নিতে পারবে। যে আমি 1.5 লিটার ওনাকে অ্যালট করেছি, এই 1.5 লিটারের কতটুকু পানি কখন নেবে। এর সাথে অন্যান্য খাদ্যগুলো ফ্যাক্টর আছে, যে যেমন পটাশিয়ামযুক্ত খাবার, লবণ কতটুকু খাবে, ফল কতটুকু নেবে, প্রোটিন কতটুকু নেবে, তাই না? এই সমস্ত স্বাস্থ্যসম্মত খাবারগুলো তাকে খেতে হবে। স্যার বিশেষ করে আমাদের বাংলাদেশের কিডনি রোগীদের মধ্যে কিডনিতে পাথর থাকা এটা একটি বড় কমপ্লেন, এবং আমরা জাতীয় কিডনি ইনস্টিটিউটে আমরা শুনি যে প্রায় 30-40% রোগী খালি এই পাথর সংক্রান্ত সমস্যা নিয়ে আসলে যায়। সেক্ষেত্রে যাদের পাথর হয়ে গেছে, যাদের সার্জারির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি রমজান মাসে? আমি তো রোজা করব, কিন্তু যদি আমি দেখি যে না, এই স্টোন রেখে আমার জন্য রোজা রাখাটা একটু হার্মফুল হচ্ছে, বিশেষ করে এখানে পানির ইনটেকের একটা ব্যাপার আছে। যদি আমি ফ্লুইড ইনটেক, তার মধ্যে ডিহাইড্রেশন না থাকে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে না পারি, আমার স্টোনটা হয়তো বেশি প্রেসিপিটেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাকে কনসিডারেশন আনতে হবে যে আমি রোজা করলেও আমাকে স্টোন ডিজিজটা আগে কিউর করে নিতে হবে। যেটা অপারেশন দরকার অপারেশন করতে হবে, এটার কোনো মেডিকেল ম্যানেজমেন্ট যদি থাকে সেটা নিতে হবে। এটা নেওয়ার পরে হয়তো বা ডিসিশন নিতে পারবো আমরা পাথরের রুগী, স্টোনের যে সমস্ত রুগী, তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না। অবশ্যই পারবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের ইমিডিয়েট সার্জারি লাগবে সার্জারি করবে। স্যার এমনি একজন সুস্থ মানুষ যাদের কিডনি রোগের কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা যদি রোজা রাখে, রোজার তো আমরা অনেক উপকারিতার কথা বলি, রোজা হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, বা এই অটোফেজির অনেক বিষয় তো এখন চলে আসছে, বা ফাস্টিং এর কথা আমরা স্বপ্ননোদিত হয়ে বলছি করবার ক্ষেত্রে, মানে এটি কি কিডনিকে ভালো রাখবার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে, কোনো না কোনোভাবে প্রমাণিত কোনো বিষয় কি আছে ফাস্টিংটা? জি, অনেকগুলা ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করে। বিশেষ করে এখন যে একটা মহামারী আকারে দেখা দিচ্ছে, ম্যালিগনেন্সি বা ক্যান্সার জাতীয় রোগগুলো, এগুলো থেকে আমাদেরকে এই ফাস্টিংটা কি করছে, হতে দিচ্ছে না। এটা একটা বিশাল একটা রুল, যেটা জাপানি যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন, উনি কিন্তু এটা প্রমাণ করেছেন এবং সেজন্য উনি নোবেলও পেয়েছেন। জি জি। তাহলে এটা দেখা যাচ্ছে বিশাল একটা রুল আছে ফাস্টিংয়ের। অর্থাৎ আমাদের স্বাস্থ্যের যে সুস্থতা, সেটা রাখার জন্য ফাস্টিংয়ের রুল অনেক বেশি। তো আমাদের স্বাস্থ্য যদি সুস্থ রাখতে হয়, আমাদের হার্ট ভালো থাকতে হবে, ব্রেন ভালো থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম কিডনিও ভালো থাকতে হবে। তো কিডনি কীভাবে ভালো রাখেন যদি বলা হয়, ফাস্টিং এই যে অন্যান্য ডিজিজগুলোকে কন্ট্রোল করে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন। অর্থাৎ আমি যদি ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল হয়, তাহলে ডায়াবেটিসের কারণে যেই সমস্ত কিডনি রোগ হয় সেটা হবে না, সেগুলো কমবে। স্যার আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। স্যার রোজায় আমরা চিরায়তভাবে বা ঐতিহ্যগতভাবে অনেক ভাজা পোড়া বা নানা ধরনের খাবার খাই, আবার অনেকে আছেন রোজা ঠিকঠাক পালন করছেন কিন্তু ইফতারে গিয়ে অনেক বেশি খাবার প্রবণতা তৈরি হয়, সেহরিতেও নানান রকম অনিয়ম বা সেহরি না খাওয়ার প্রবণতা আসলে আছে। কিডনি রোগীদের ক্ষেত্রে এই সব কিছু ম্যানেজমেন্টটা কেমন হতে হবে? হ্যাঁ, কিডনি রোগীদের ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা খুবই মেটিকুলাসলি করতে হবে। কেন, এমনিতেই কিডনি রোগীদের অনেক ডায়েট মেনটেন করে চলতে হয় স্বাভাবিক অবস্থায়। আর যদি রোজা করেন, সেক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান দিয়ে তাকে ঠিক করে নিতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এটা। তো কী ধরনের খাবার খেতে হবে? আমরা তো বলি যে এই খাবার অ্যাভয়েড করবেন, এটা খাবেন না, ওইটা খাবেন না, অনেক কিছুই বলি। কিন্তু আইডিয়ালি তাকে ইফতারিতে আমরা যে সমস্ত কনভেনশনাল যে ইফতার দিয়ে ইফতার করি, সেগুলো না খাওয়াই বেটার। বিশেষ করে বেসনযুক্ত যে সমস্ত খাবারগুলো, বেসনের তৈরি, যেমন পেঁয়াজি, ছোলা, মুড়ি, বেগুনি, এই যে আমরা খাই, এগুলা অ্যাভয়েড করতে হবে এক কথায়। এগুলো না খেয়ে সেক্ষেত্রে আপনি চিরা, দই চিরা, মুড়ি, নুডলস, রুটি, ইভেন আপনি রাইসও খেতে পারেন। আর ভেজিটেবলসের মধ্যে যেগুলো ওনার জন্য অ্যালাউড, যেগুলো নিষিদ্ধ, সেগুলো না খেয়ে অন্যগুলো খাবেন। মাছ মাংস পরিমিত পরিমাণে নিতে হবে, যাতে প্রোটিন ইনটেকটাও অ্যাডিকুয়েট হতে হবে, আর পানির পরিমাণটাও ঠিকমতো খেতে হবে। আর মিড নাইটে একটা মিল তো নিতেই হবে। আর সাহারির সময় অ্যাডিকুয়েট পরিমাণে আপনাকে পানি, প্রোটিন এবং শর্করা জাতীয় খাবার এটা সেট করে নিতে হবে। সুতরাং এই সমস্ত খাবারগুলোকে খুব মেটিকুলাসলি মেনটেন করে আমার মনে হয় রোজা রাখতে পারেন। স্যার কিডনি প্রতিস্থাপন যাদের করা হয়েছে, তারা অন্তত কতদিন পর্যন্ত রোজা রাখা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, বা তাদের খাবার দাবার, পানির চাহিদা পূরণ, মানে এই বিষয়ে যদি একটু পরামর্শ দেন। ট্রান্সপ্লান্টের রোগীদের হয়তো তার ম্যাচিং থাকে 50%, ম্যাক্সিমাম হয়তো 75%। তো সেই ক্ষেত্রে তাকে অনেকগুলো ওষুধ খেতে হয় এই কিডনিটা যেটা নিয়েছে ওনার কাছ থেকে সেটাকে ঠিক রাখার জন্য। তো সেই ওষুধগুলোর টাইম একটা ফ্যাক্টর, কোন সময় খাবে, এবং এটার একটা ট্রাফ লেভেল মেনটেন করতে হয়।
তো এই ওষুধগুলা খেয়ে পর হয়তো উনি রাখতে পারে যদি উনি সুস্থতা ফিল করে। ওনাকে দেখতে হবে যে আমি রোজা রাখার জন্য প্রস্তুত কিনা, মানসিক প্রস্তুতি মোস্ট ইম্পর্টেন্ট, দেন শারীরিকভাবে প্রস্তুত কিনা। আবার আমি বলবো রমজান মাসের রোজার আগে তাকে শাওয়াল অথবা শাবান মাসে প্র্যাকটিস রোজা করে দেখতে পারেন যে আমি রোজা আসলে পারছি কিনা। যদি আমি পারি লং টাইম না খেয়ে থাকতে, আমার কোনো সমস্যা না হয়, এবং কিছু মনিটরিং করা ক্রিয়েটিনিন লেভেলটা কেমন হচ্ছে, আমি 3 দিন রোজা রাখার পরে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে কিনা, যদি মোর দেন 0.3% 3 মিলিগ্রামের বেশি বাড়ে, সেক্ষেত্রে রোজা রাখা ঠিক হবে না। এই যে এত ধরনের রোগী যে আপনাদের কাছে আছে, তারা কি রমজানের শুরুতে আপনাদের কাছে আসে? এই পার্সেন্টেজটা কেমন, যে একটু ওষুধের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বা আশা একটা কোশ্চেন। আসলে রমজানের শুরুতে না, ঠিক রমজানের আগেই অনেক রোগী চলে আসে আমাদের কাছে, যারা বলে যে স্যার সামনে তো রমজান, আমি কীভাবে রোজা করব বা কী খাবো, এগুলো অ্যাডজাস্টমেন্ট, আমার ওষুধগুলো কীভাবে খাবো। আমি মোদ্দা কথা কিছু কথা বলি যে এই জিনিসগুলো করবেন, এবং একটা জিনিস সবাইকে বলি, সেটা হচ্ছে আপনি কীভাবে খাবেন সেটা একটা প্রোটোটাইপ রূপ হচ্ছে আপনি দিনকে রাত এবং রাতকে দিন বানাবেন। আচ্ছা, তাহলে আপনার ওষুধগুলা যেটা সকালে খেতেন সেটাকে শিফট করবেন ইফতারে, যেটা বিকালে খেতেন সেটা সাহারিতে, মাঝখানে যেটা খেতেন সেটা আপনি মিড নাইটে খাবেন। সিম্পল, সেম। তাহলে এটি সহজ একটা বুদ্ধি, সেটা হলো কি দিনকে রাত বানানো এবং রাতকে দিন কল্পনা করা। এটা তো বিজ্ঞানসম্মত হয়ে গেল, তাহলে ওনার জন্য কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে একেবারে ইন জেনারেল সবাইকে বলে দিই। আর যেটা হচ্ছে কি কি খাদ্য এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, যেমন এই যে আমি ইফতারিতে আমরা যেগুলো কনভেনশনাল খেয়ে থাকি, এগুলো আসলে খাওয়া উচিত হবে না। অনেকে কি করে খেয়ে ফেলে, ধরেন সবার মধ্যে বসে এখন না খেয়েও পারে না, ছোলা মন তো চাই খাইতে, আমি ইফতারি খেতে পারবো না, এই কোশ্চেনটা সবাই করে। কিন্তু তো বলি যে দেখেন একেবারে খেতে পারবো না এটা তো বলতে পারবো না, তবে যতটুকু পারেন যত কম খাওয়া যায়, যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল ভালো থাকে, এগুলো ভালো থাকে, আপনি খেতে পারবেন না তা না, হ্যাঁ আপনাকে রইসই খেতে হবে, বুঝে শুনে খেতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ঠিক আছে। ডাক্তার ফেরদৌস কামাল ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে কর্পোরেট হাসপাতাল হিসেবে আসগর আলী হাসপাতালের কিডনি বিভাগ বা নেফ্রোলজি বিভাগের সক্ষমতা, এখানে কতজন ডাক্তার আছেন বা স্টাফ সংখ্যায় কেমন, বা আপনারা কত ভলিউমে সেবা দিতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আসগর আলী হসপিটাল যখন শুরু হলো 2015-16 দিকে, তা আমি 16 সাল থেকে আসগর আলী হসপিটালে জয়েন করি। জয়েন করার পর থেকে আসগর আলী হসপিটাল যে ডেভেলপমেন্ট কিডনি বিভাগের, সেটা রিয়েলি দেখার মতো। আমাদের ভলিউম অফ পেশেন্ট অনেক, আমরা প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছি, বিশেষ করে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ম্যান পাওয়ার টোটাল প্রায় 40 ডাক্তার লেভেলে 30 to 40 থাকে, হয়তো একটু কম বেশি মাঝে মাঝে হয়, কেউ চলে গেলে এরকম হয়। আমাদের কনসালটেন্ট আছেন অনেক, আর শুরুতেই 3 জন ছিলেন, এখনও আমরা 3 জন আছি সিনিয়র কনসালটেন্ট। তারপরে মিড লেভেলে অনেক ডাক্তার আছে, 20 থেকে 25 জন থাকে। আর নার্স স্টাফ হিসাব করলে তো এগুলো অনেক চলে আসবে, অনেক। তারপরে আমাদের এই যে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা প্রতিদিন প্রায় 150 থেকে 200 রুগীর কিডনি রোগীর সেবা দিচ্ছি, আউটপেশেন্ট ওপিডিতে যেটা। আর আইপিডিতে 20 থেকে 30 জন রুগী থাকে আমাদের, 20 থেকে 30 জন রুগী আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। আর ডায়ালিসিস একটা মোস্ট ইম্পর্টেন্ট সেবা যেটা আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই আসগর আলী হসপিটালে খুব সুন্দর উন্নত মানের যে ডায়ালিসিস, যেখানে একবার ডায়ালিসিস করলে কেউ আর এখান থেকে যেতে চায় না, অন্য জায়গায় গিয়ে তারা শান্তি পায় না, সেই রকম ডায়ালিসিস আমরা দিচ্ছি। সেই ডায়ালিসিস মেশিন আছে আমাদের 30 to 35 এরকম। তো আমরা ডেইলি দেখেন তাহলে আমাদের 3টা শিফটে ডায়ালিসিস হচ্ছে, প্রায় 100 জন করে ডায়ালিসিস দিতে পারছেন। কিন্তু স্যার বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের চাহিদা যেভাবে বাড়ছে এবং পুরনো অনেক সেন্টার যেখানে বন্ধ হয়েছে, আসগর আলী হাসপাতাল যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো জটিল ট্রান্সপ্লান্ট আসলে করছে বিভিন্ন বয়সের, যেটা কেবলমাত্র আসগর আলীতে হচ্ছে, কিডনি প্রতিস্থাপন আমরা কেন করছেন না? যদি এটা ইউরোলজিদের বিষয়, কিন্তু আপনারা তো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন। ধন্যবাদ। আসলে হ্যাঁ, প্রথম থেকেই আমাদের একটা ছিল, কমিটমেন্ট ছিল, আমরা এখানে ট্রান্সপ্লান্ট শুরু করব। কিডনি ট্রান্সপ্লান্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার সেটা আমাদের নাই তা না, আমাদের আছে অলরেডি, সব কিছুই আছে। কিন্তু
আমাদের ওইভাবে যে অর্গানাইজ ওয়েতে এটা একটা টিম ওয়ার্ক, বোথ নেফ্রোলজি এবং ইউরোলজি মিলে করতে হয়, অ্যাট দ্য সেম টাইম অ্যানেস্থেসিওলজি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর সাথে ইনভলভ থাকে। কিন্তু আমরা ওইভাবে অর্গানাইজ করতে এখনও হয়তো প্রচেষ্টা চলছে। আমরা ইন দ্য ওয়ে টু স্টার্ট ট্রান্সপ্লান্টেশন, কিন্তু আমরা এখনও শুরু করি নাই। তো অদূর ভবিষ্যতে সম্ভবত আমরা শুরু করব, এই আশা করতে পারি। কিডনি ভালো রাখার ক্ষেত্রে বা রোজাদারদের ক্ষেত্রে কিডনি যেন কোনোভাবেই নতুন কোনো সমস্যার মধ্যে না পড়ে, সেক্ষেত্রে আপনার সবশেষ পরামর্শগুলো আবারও জানতে চাই। প্রাথমিকভাবে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি রোজা রাখবেন। তারপর আপনাকে কয়েকটা ফ্যাক্টর খেয়াল করতে হবে যে আপনি শারীরিকভাবে নিজেকে কতটুকু সুস্থ ফিল করেন, আর আপনার নিজের কাজগুলো নিজে করতে পারেন কিনা, অনেকক্ষণ না খেয়ে থাকার অভ্যাস আছে কিনা, থাকতে পারেন কিনা। আরটা হলো যে আপনার অন্যান্য আদার্স কি ডিজিজ আছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আপনার কোনো হাঁপানি আছে কিনা, হার্টের কোনো রোগ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই ফ্যাক্টরগুলো খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কিডনি রোগের কোন স্টেজে আছেন। আপনি যদি কিডনি রোগের 1, 2, 3-তে থাকেন, তাহলে আপনি রোজা রাখার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, স্বাচ্ছন্দ্যে আপনি নিয়মকানুন মেনে রোজা রাখতে পারেন। বাট যদি 4 and 5 হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি রোজা রাখতে পারবেন কিনা। যদি রাখেন, সেভাবে এগুলো মেটিকুলাসলি মেনটেন করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ অসংখ্য, এবং এখন টেলিভিশনকেও ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। কিডনি বিকল হলে একটি মানুষ শারীরিকভাবে কত ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে তিনি তো পথেই বসে যান, নানান জটিলতা তৈরি হয়। রোজা আবার এর মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মুসলিম, তিনি 4th বা 5th স্টেজ যেখানে থাকেন না কেন তিনি আবার রাখতেও চান। এক্ষেত্রে রমজান শুরুর আগেই, বা যেহেতু রমজান শুরু হয়ে গেছে, একজন আপনার পছন্দের চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন নেফ্রোলজিস্টের কাছে পরামর্শ নিলে অন্তত ঝুঁকিমুক্তভাবে রোজাগুলো রাখা যায়। তা আমরা চাইবো যে আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে রোজাগুলো যেন রাখতে পারেন, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।